আসসালামু আলাইকুম। বিবিএস পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত ব্যবসায় আইনগত পরিবেশের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আরও একবার আমি রুমানা স্বপ্নম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং সামনে আমাদের পরীক্ষা এবং পরীক্ষার জন্য খুব ভালো প্রিপারেশন নিচ্ছ। পরীক্ষার আগে এটাই তোমাদের আমার সাথে শেষ ক্লাস এবং আমি আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়েই আলোচনা করব। আমরা গত ক্লাসে চুক্তির প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। চুক্তি আইনের দ্বিতীয় পরিচ্ছেদ হলো প্রস্তাব ও স্বীকৃতি, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আর প্রস্তাবের যে সকল বিষয়গুলো পড়ানো হবে সেগুলো হলো প্রস্তাব কাকে বলে, প্রস্তাব সম্পর্কিত নিয়মাবলী, প্রস্তাব কিভাবে জ্ঞাপন করা হয়। তাহলে চলো আমরা প্রথমেই আমাদের মূল টপিকে চলে যাই। তার আগে আমরা একটা ছোট্ট একটি কথা বলি যে আমি আশা করব যেহেতু আমাদের এই টপিকগুলো আইন সংশ্লিষ্ট, তাই তোমরা পূর্ণ মনোযোগের সাথে প্রত্যেকটা পয়েন্ট শুনবা, কারণ মনোযোগের সাথে না শুনলে বিষয়টা কঠিন মনে হবে। তাই প্রত্যেকের পূর্ণ মনোযোগ আশা করছি। তাহলে চলো আমরা মূল টপিকে চলে যাই। প্রথমে আমরা জানব প্রস্তাব কাকে বলে। সাধারণত প্রস্তাব বলতে চুক্তিবদ্ধ হওয়ার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তির নিকট কিছু করা বা না করার ইচ্ছা প্রকাশকে বোঝায়। অপরপক্ষ এতে স্বীকৃত হলে সম্মতির সৃষ্টি হয়। অর্থাৎ প্রস্তাব হলে সাধারণ অর্থে যখন একজন ব্যক্তি চুক্তিবদ্ধ হওয়ার উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তির নিকট কিছু করা বা না করার ইচ্ছা প্রকাশকে বোঝায় এবং অপরপক্ষ এতে যদি স্বীকৃতি দেয় তাহলে সম্মতির সৃষ্টি হয়। বাংলাদেশে বহাল 1872 সালের চুক্তি আইনের 2-1 ধারায় প্রস্তাবের নিম্নরূপ সংজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশে বহাল অর্থাৎ বাংলাদেশে প্রচলিত 1872 সালে চুক্তি আইনে প্রস্তাব সম্পর্কে যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা হলো, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি লাভের উদ্দেশ্যে, অর্থাৎ ওই ব্যক্তিকে কোনো একটি বিষয়ে রাজি করানোর উদ্দেশ্যে যখন কোনো কিছু করা বা করা হতে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, তখন পূর্বোক্ত ব্যক্তি শেষোক্ত ব্যক্তির নিকট একটি প্রস্তাব করেছে বলে ধরা হয়। উপরে এই সংজ্ঞাগুলো পড়লে আমরা কিন্তু প্রস্তাবের দুইটি বৈশিষ্ট্য দেখি। একটি হলো ইচ্ছা প্রকাশ, অন্যটি হলো সম্মতি লাভের উদ্দেশ্য। ইচ্ছা প্রকাশ অর্থাৎ এক্সপ্রেশন অফ উইলিংনেস, যে এক পক্ষ তার উপস্থাপিত বক্তব্যের মধ্য দিয়ে কোনো কিছু করা বা না করার বিষয়ে ইচ্ছার প্রকাশ ঘটাবে এবং এইরূপ ইচ্ছার পিছনে ইচ্ছুক পক্ষের অপর পক্ষের নিকট থেকে সম্মতি লাভের উদ্দেশ্য থাকবে। অর্থাৎ অপর পক্ষে সম্মতি লাভের উদ্দেশ্য থাকবে। দুইটা বিষয়, একটি হচ্ছে ইচ্ছা প্রকাশ এবং অপর পক্ষে সম্মতি লাভের উদ্দেশ্য। এই বিষয়টা আমরা আর একটু সহজ করার জন্য একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে পারি। উদাহরণস্বরূপ, রহিম করিমের কাছে 2000 টাকায় একটি ঘড়ি বিক্রয়ের ইচ্ছা প্রকাশ করে। রহিম করিমের কাছে 2000 টাকায় একটি ঘড়ি বিক্রয়ের ইচ্ছা প্রকাশ করে। কে প্রকাশ করে? রহিম। কার কাছে? করিমের কাছে।
এতে যদি রহিম করিমের কাছে একটি প্রস্তাব করেছে বলে ধরা হবে। করিম এতে স্বীকৃতি দিলে সম্মতির সৃষ্টি হয়। তাই আমরা বলতেই পারি যে আইন অনুযায়ী কোনো প্রস্তাবকে হতে হলে অবশ্যই তাকে আইনসম্মত হতে হবে, নতুবা এই প্রস্তাব কোনো চুক্তির সৃষ্টি করবে না। আইনসম্মত বলতে আইনগত যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য থাকতে হবে। এবার আমরা জানব প্রস্তাব সম্পর্কিত নিয়মাবলী, অর্থাৎ প্রস্তাব হতে হলে সুনির্দিষ্ট যে সকল নিয়মাবলী থাকতে হবে সেই সকল নিয়মাবলীগুলো সম্পর্কে আমরা এখন জানব। 1 নম্বরে আমরা দেখছি প্রস্তাব ব্যক্ত বা অব্যক্ত উভয়ই হতে পারে। তাহলে ব্যক্ত আর অব্যক্ত কি? ব্যক্ত বলতে ভাষার সাহায্যে প্রস্তাব করাকে বোঝায়, ভাষা বা ওয়ার্ডের সাহায্যে। মৌখিকভাবে বা লিখিতভাবে প্রস্তাব উত্থাপনকে ব্যক্ত প্রস্তাব বলা হয়ে থাকে। মৌখিকভাবে বা লিখিতভাবে প্রস্তাব উত্থাপনকে ব্যক্ত প্রস্তাব বলা হয়ে থাকে। অর্থাৎ সরাসরি সাক্ষাৎকার, টেলিফোন ইত্যাদির সাহায্যে মৌখিক প্রস্তাব, চিঠি, টেলিগ্রাম, বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে লিখিত প্রস্তাব করা যায়। আরেকটি হলো অব্যক্ত আচরণের সাহায্যেও কিন্তু আমরা প্রস্তাব করতে পারি। অব্যক্ত আচরণ কেমনে? উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাতে পারি যে ধরো বিআরটিসি বাস রাস্তায় চলাচল করছে। এক্ষেত্রে রাস্তায় বাস চালানোর উদ্দেশ্য হলো বাস কোম্পানি নির্দিষ্ট ভাড়ায় সকলকে বহন করার প্রস্তাব করছে। যে কেউ এতে চড়লেই প্রস্তাব স্বীকৃত হলে বলে ধরা হচ্ছে। অর্থাৎ এখানে সরাসরি এক পক্ষ অপর পক্ষকে কিছু বলছে না, অব্যক্তভাবে তাদের প্রস্তাবটি উপস্থাপনা হচ্ছে এবং স্বীকৃত হচ্ছে। এই জন্য বলা হচ্ছে প্রস্তাব ব্যক্ত অব্যক্ত উভয়ই হতে পারে। প্রস্তাব কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তি বা সর্বসাধারণের উদ্দেশ্য করা যেতে পারে। যেমন ধরো বিবিএ সম্মান শ্রেণীর ছাত্র সুমনের একটি কলম হারানো গেল। এখন সে যদি তার বন্ধু ইমনকে কলমটি খুঁজে দিলে 100 টাকা দেওয়ার প্রস্তাব করে, তবে তার নির্দিষ্ট ব্যক্তির নিকট প্রস্তাব। যদি সে তার ক্লাসের যে কোনো ছাত্র খুঁজে দিলে 100 টাকা দেবে, তাহলে তার নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তির নিকট প্রস্তাব। আর যদি সে যে কেউ খুঁজে দিলে 100 টাকা দিবে বলে, তাহলে তার সর্বসাধারণের নিকট প্রস্তাব বলে গণ্য হবে। অর্থাৎ প্রস্তাব যে কোনো ব্যক্তি, নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তি বা সর্বসাধারণ হতে পারে, উদ্দেশ্য হতে পারে। এরপর আমরা জানব প্রস্তাব শর্তাধীন হতে পারে, অর্থাৎ শর্তের অধীন হতে পারে। শর্ত একাধিকও থাকতে পারে। শর্তে প্রস্তাবে অবশ্যই সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এবং প্রস্তাবের শর্ত যুক্তিসঙ্গতভাবে অপর পক্ষকে জানাতে হবে। প্রস্তাবের শর্ত আবার যুক্তিহীন বা অন্যায্য হলেও কিন্তু চলবে না, অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। এরপর আমরা জানব প্রস্তাবের শর্ত সুনির্দিষ্ট হওয়া আবশ্যক। অর্থাৎ প্রস্তাবে উল্লেখিত শর্ত অবশ্যই যুক্তিসঙ্গত ও ন্যায্য যেমন হওয়া উচিত, তেমনিভাবে সুনির্দিষ্ট সুনিশ্চিত হওয়া উচিত। বৈধ প্রস্তাবের ক্ষেত্রে এটি অপরিহার্য। ধরা যাক, অর্থাৎ অনির্দিষ্ট অস্পষ্ট কোনো শর্ত কিংবা প্রস্তাব দিলে সেটি গণ্য হবে না। ধরা যাক মামুন তার একটি কাজ করে দিলে তার বন্ধুকে অনেক টাকা দেবে বলে জানাই। এখন অনেক টাকা দেবে, কত টাকা দেবে সেটি উল্লেখ নেই। যেহেতু টাকার পরিমাণ অনির্দিষ্ট, তাই এটি প্রস্তাব নয়। তারপর ধরো শুধুমাত্র ইচ্ছা প্রকাশ বা বিবৃতিও প্রস্তাব নয়। অপরের সম্মতি লাভের উদ্দেশ্য ছাড়াই
কোনো ইচ্ছা, বক্তব্য বা বিবৃতি প্রদানকে আইনত প্রস্তাব হিসেবে গণ্য করা যায় না। যেমন ধরো, একজন লোক তার নিজ কন্যার হবু স্বামীকে, অর্থাৎ তার মেয়ের হবু জামাইকে বলেছিল যে তার স্ত্রীর মৃত্যুর পর তার মেয়েকে মায়ের অনেক সম্পত্তি পাবে, বা তার স্ত্রীর মৃত্যুর পর তার মেয়ে তার মায়ের অনেক সম্পত্তি পাবে। আইনত এটি প্রস্তাব হিসেবে বিবেচিত হবে না, শুধুমাত্র ইচ্ছা প্রকাশ হিসেবে গণ্য হবে। তারপর ধরো, প্রস্তাব ও প্রস্তাবের আমন্ত্রণ কিন্তু এক নয়। চুক্তি আইনে প্রস্তাব ও প্রস্তাবের আমন্ত্রণ দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। ব্যবসায়ী যখন, উদাহরণস্বরূপ বলি যে ব্যবসায়ী যখন মূল্য তালিকা বিলি করে, তখন উক্ত তালিকাকে প্রস্তাব হিসেবে গণ্য করা যায় না। কোনো দ্রব্যের উপর খুচরা মূল্য 50 টাকা লেখা আছে, এটি বিক্রেতার প্রস্তাবের আমন্ত্রণ। আর ক্রেতা যদি বিক্রেতার নিকট থেকে 50 টাকায় তা ক্রয়ের আগ্রহ প্রকাশ করে, তাহলে সেটি প্রস্তাব হিসেবে গণ্য হবে। বিক্রেতা ওই প্রস্তাব গ্রহণ নাও করতে পারে, কিংবা দোকানে যদি বিক্রয়ের জন্য পণ্য মজুদ থাকে, তাও বিক্রয় করতে দোকানে বাধ্য নয়। পণ্যসজ্জা প্রস্তাবের আমন্ত্রণ হিসেবে গণ্য হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা জানব প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। প্রস্তাব যিনি গ্রহণ করবেন, অর্থাৎ প্রস্তাব গ্রহীতাকে না জানালে তা প্রস্তাব হিসেবে গণ্য হয় না। অপরের সম্মতি লাভের উদ্দেশ্যে যে কোনো প্রস্তাব করা হয়, তা গ্রহণের পূর্বে অপর পক্ষের প্রস্তাবের অস্তিত্ব সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রস্তাবের বিষয় না জেনে যদি কোনো ব্যক্তি প্রস্তাবে উল্লেখিত কার্য সম্পন্ন করে, তাতেও কোনো চুক্তির সৃষ্টি হবে না। হ্যাঁ, উদাহরণস্বরূপ ধরো যে একজন ব্যক্তির একটি ধরো কোনো তার ছেলে বা মেয়ে হারানো গেল। এখন অপর একজন ব্যক্তি তাকে খুঁজে বের করলো। এখন যে ব্যক্তির ছেলে হারানো গেল, তিনি ঘোষণা করেছিলেন যে তাকে তিনি 1 লক্ষ টাকা পুরস্কার দেবেন। কিন্তু বিষয়টি এই যে খুঁজে দেওয়া ব্যক্তিটি জানতো না, পুরস্কারের খবর তিনি জানতেন না। তারপর যখন তিনি পুরস্কার পরে দাবি করলো, তখন এটি বিচারে ধার্য হলো, যেহেতু উনি প্রস্তাব সম্পর্কে পূর্বে থেকেই জানতো না, তাই সেটি প্রস্তাবের স্বীকৃতি হিসেবে কাজটি করেনি, চুক্তিও হয়নি, তাই পুরস্কারটিও পাবে না। আইনগতভাবে তিনি যেহেতু জানতেন না বিষয়টি পুরোপুরি, তাই তিনি পুরস্কারটি পাবে না। এটি হচ্ছে আইনের দৃষ্টিতে, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে প্রস্তাব হতে হলে আইনগতভাবে উভয় পক্ষকে প্রস্তাবের বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে। না জেনে কাজটি হয়ে গেলে কিন্তু সেটি প্রস্তাব হবে না। তারপর হচ্ছে, প্রস্তাবে আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায় থাকা উচিত। অভিপ্রায় মানে ইচ্ছা, আইনগত সম্পর্ক। চুক্তি আইন অনুযায়ী কোনো প্রস্তাবকে আইনানুগ হতে হলে তাতে আইনগত সম্পর্ক স্থাপনের অভিপ্রায় থাকতে হবে। কাউকে বাসায় দাওয়াত করলে অপরপক্ষে এতে স্বীকৃত হলেও এতে কিন্তু চুক্তির সৃষ্টি হয় না, কারণ এইরূপ দাওয়াতে চুক্তি সম্পাদনের ইচ্ছা থাকে না, তাই এটি আইনত প্রস্তাব নয়। অর্থাৎ প্রস্তাব হতে হলে তাতে অবশ্যই আইনগত সম্পর্ক স্থাপনের উদ্দেশ্য থাকতে হবে।
গৃহীত হওয়ার পূর্বে প্রস্তাব প্রত্যাহার করা যায়, অর্থাৎ প্রস্তাবটি গৃহীত হওয়ার পূর্বেই প্রত্যাহার করা যায়। চুক্তি আইনের 5 ধারায় বলা হয় যে প্রস্তাব স্বীকৃতি হওয়ার, চূড়ান্ত হওয়ার এবং প্রস্তাবকের বিপক্ষে স্বীকৃতির জ্ঞাপন কার্য সম্পূর্ণ হওয়ার পূর্বে প্রস্তাবটি কিন্তু প্রত্যাহার করা যায়, কিন্তু পরে নয়। প্রস্তাব স্বীকৃতির পর কিন্তু সেটি আর প্রত্যাহার করা যাবে না। স্বীকৃতি হওয়ার পূর্বেই প্রস্তাবটি প্রত্যাহার করা যাবে। প্রস্তাব প্রত্যাহার ছাড়াও ক্ষেত্রবিশেষে তা তামাদি বা বাতিলের মাধ্যমে প্রত্যাহার করা যায়। এরপর হচ্ছে কোনো প্রস্তাব চিরকাল চালু থাকে না, অর্থাৎ অনন্তকাল ধরে কোনো প্রস্তাব চালু থাকে না। প্রস্তাবে স্বীকৃতির কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকলে ওই সময়ের পরে অথবা মেয়াদ উল্লেখ না থাকলে যুক্তিসঙ্গত সময়ের পরে প্রস্তাবের বিলুপ্তি ঘটে। এখন যদি বলা হয় যে যুক্তিসঙ্গত সময় কি, সেইটা হলো পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় আদালত কর্তৃক নির্ধারিত সময়। এটা আদালতই পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে যুক্তিসঙ্গত সময়টা নির্ধারণ করে, অর্থাৎ নির্দিষ্ট সময় বা মেয়াদের পরে কোনো প্রস্তাব আর কি চালু থাকে না, তারপরেই তার বিলুপ্তি ঘটে। এইগুলো ছিল মোটামুটিভাবে আমাদের আজকের প্রস্তাব সম্পর্কিত নিয়মাবলী। এখন এতক্ষণ পর্যন্ত জানলাম যে একটি প্রস্তাব হতে হলে আসলে যে সকল নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে সেগুলো। এবার আমরা জানব প্রস্তাবটি আসলে কিভাবে জানাতে হবে। খুবই ইজি, নিয়মের মধ্যেও আমরা কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছি যে মৌখিকভাবে প্রস্তাব জ্ঞাপন, যে প্রস্তাবক তার প্রস্তাব কোনো ব্যক্তি, কোনো নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তি বা সর্বসাধারণের উদ্দেশ্যে মৌখিকভাবে জানাতে পারে। সরাসরি সাক্ষাৎকার বা টেলিফোনের মাধ্যমেও মৌখিক প্রস্তাব জানানো যায়। টেলিফোনের মাধ্যমে প্রস্তাব ও স্বীকৃতির ক্ষেত্রে বলা হয়েছে তা অবশ্যই শ্রবণসাধ্য বোধগম্য হতে হবে, অর্থাৎ মৌখিকভাবে আমরা জানাতে পারি কোনো প্রস্তাব। তারপর হচ্ছে লিখিতভাবে, যে প্রস্তাবক তার প্রস্তাব চিঠি বা টেলিগ্রামের মাধ্যমে জ্ঞাপন করতে পারে। সার্কুলার, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি এমন ভাষায়ও লেখা যেতে পারে যাকে প্রস্তাব হিসেবে গণ্য করা হয় এবং সেই ক্ষেত্রে তা প্রস্তাব জানানোর উপায় হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ মৌখিকভাবে জানানোর ছাড়াও আমরা লিখিতভাবেও প্রস্তাব জানাতে পারি। সেটি সার্কুলার হতে পারে, বিজ্ঞাপন হতে পারে, বিজ্ঞপ্তি হতে পারে। এরপর অব্যক্ত বা আচরণের সাহায্যে, অর্থাৎ কোনো কিছু না বলে বা না লিখেও শুধুমাত্র আচরণের মাধ্যমে আমরা প্রস্তাব জ্ঞাপন করতে পারি। প্রস্তাবক আচরণের সাহায্যে বা অব্যক্তভাবেও তার প্রস্তাব অন্যদের কাছে জ্ঞাপন করতে পারে। ওই যে পূর্বে আমরা বলেছিলাম একটি বাস কোম্পানি যদি ঢাকা শহরে বাস চালায় এবং রাস্তায় চালানোর অর্থ এই যে নির্দিষ্ট ভাড়ায় সকলকে বহন করার জন্য বাস কোম্পানি এতে অব্যক্ত প্রস্তাব করছে এবং কেউ বাসে উঠলেই তা প্রস্তাবের স্বীকৃতি হিসেবে গণ্য হয়। এভাবেই আমরা মূলত একটি প্রস্তাব জ্ঞাপন করতে পারি। আশা করছি তোমাদের পুরো বিষয়টাই বুঝতে সাহায্য করেছি এবং কিছুটা বুঝেছ। যদি আরও ভালোভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই ভালোভাবে আমাদের মূল বইটি পড়তে হবে মনোযোগ সহকারে। আজকের মতন আমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দাও।